আমায় ক্ষমা করে দিবেন আঙ্কেল। আমি আপনাকে অজান্তেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আসলে আমার ভাবনার মধ্যেই ছিল না আপনার রাগের পেছনে এতটা করুণ কাহিনী আছে। আমি হুট করেই জোরপূর্বক বোনকে নিয়ে এখানে ঢুকেছি, তার উপর নানা সময় আপনাকে রাগিয়ে দিয়েছি। প্লিজ আর রাগ করে থাকবেন না। আমি বিকেলেই যেতাম, শুধুমাত্র কিছু কারণে রয়ে গেলাম। বোনটাও একটু দুর্বল হয়ে পড়েছে। হাঁ হয়ে গেলেন শামসুল। দ্রুত হাতে পা থেকে তুললেন স্পর্শীকে। অস্বস্তিতে ভেসে গিয়ে বললেন, আরে আরে, এটা কি করছো? আমি কষ্ট পাইনি তো মামুনি। আমি তোমার উপর রাগও করিনি। ছাড়ো, এখানে বসো তো। বলেই খাটে বসিয়ে নিজেও তার পাশে বসলো। এরপর শান্ত কণ্ঠে বোঝানোর স্বরে বলল, তোমার পারিবারিক সমস্যা সম্পর্কে জানতে চাইলে তুমি ঠিক যতটা রাগ করেছিলে, আমিও তেমনই অপ্রস্তুত হয়ে গেছিলাম। আসলে পুরনো ঘটনাগুলো নিয়ে আমি বেশি ভাবতে চাই না। এক প্রকার ভুলেই গেছিলাম। হঠাৎ তুমি মনে করিয়ে দেওয়ার অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম, ব্যাস এতটুকুই। স্পর্শী মাথা নাড়িয়ে শুনল। এরপর আলতো হেসে বলল, আঙ্কেল মিথ্যা কেন বলছেন? আপনার পেছনের শাড়িটা দেখেই তো বোঝা যায় কতটা ভুলে গেছেন। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করতেই অস্বস্তিতে পড়লেন শামসুল। পরক্ষণেই হো হো করে হেসে উঠলেন। বললেন, তোমার চোখ এড়াতে লুকালাম, তাও দেখে ফেললে তীক্ষ্ণ নজর। বেশ কিছুক্ষণ কথা বলে এরপর স্পর্শী চলে গেল নিজের রুমে। বাবাকে ছোঁয়ার লোভ ছিল ভীষণ। আজ ক্ষমা চাওয়ার অজুহাতে ছুঁয়ে নিল। আরো কিছুক্ষণ কাছে বসে গল্প করতে ইচ্ছে করলেও বাবার অস্বস্তি মাখা মুখ দেখে চলে এলো। নিজের কাছে বাবা হলেও তো বাবার কাছে অচেনা একটা মেয়ে। রাতের শেষ প্রহর, এই তো আর মিনিট বিশেকের মধ্যেই আজান দিবে। চারপাশে নিস্তব্ধতা বিরাজমান, মাঝে মধ্যে বাতাসের কিছু প্রবল হাওয়া ছুঁয়ে দিচ্ছে শরীর। সারা রাত চেয়ারে বসে কাটিয়ে দিয়েছে শামসুল। স্ত্রীর শাড়ি জড়িয়ে বসেছিল আজ 1.5 যুগ পর। এভাবেই ঘুমিয়ে পড়েছিল শেষ রাতে। হঠাৎই কলিং বেলের শব্দ কানে যেতেই ঘুম ভেঙে গেল। চমকে উঠলেন তিনি। ঘরের আলো জ্বলছে এখনো। সামনের ঘড়ির দিকে তাকাতেই দেখলো 4টে বেজে গেছে। আশ্চর্য হয়ে গেলেন, এত রাতে কে এলো? মুহূর্তেই মনে পড়লো শোভা মেয়ের কথা। গত রাতে তার ছেলে কি ফিরেছিল? অটগট পায়ে নেমে এলেন নিচতলায়। সদর দরজার দিকে এগিয়ে গিয়ে ত্রস্ত হাতে দরজা খুলে ফেললেন। মুহূর্তেই এক ঝাপটা ঠান্ডা হাওয়ার মধ্যে ভেসে উঠল অতি পরিচিত এক মুখ। থমকে গেল শামসুল। এক ধ্যানে তাকিয়ে রইল সেদিকে। কিয়ৎক্ষণ পর চোখ দুটি বন্ধ করে ফেললেন, মনে মনে আওড়ালেন, না, এটা স্বপ্ন। এটা কখনো বাস্তব হবার নয়। ওভাবেই পিছু ঘুরে এগিয়ে এলেন ড্রয়িং রুমের দিকে। শরীরটা দুর্বল হয়ে পড়েছে ক্রমশ। বুকে ব্যথা উঠছে চিনচিন করে। বসে পড়লেন সোফায়। এরপর পুনরায় তাকালেন দরজার দিকে। পিপাসা এখনো ঠাই হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। অশ্রুসিক্ত চোখ দুটো তার ফ্লোরের দিকে। শামসুল কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না এই মুখকে। এটা কি কল্পনা নাকি স্বপ্ন? উফ, মস্তিষ্কে চাপ পড়ছে প্রবল ভাবে। চিৎকার করে উঠলেন সোনালীর নাম ধরে। শিউরে উঠে বসলো স্পর্শী। দ্রুত মোবাইল হাতড়ে দেখলো মায়ের অনেকগুলো কল। লাস্ট 2 ঘন্টা আগে কথা হয়েছিল। নিশ্চয় চলে এসেছে এতক্ষণে। দ্রুত পায়ে মোবাইল নিয়ে ছুটে এলেন ড্রয়িং রুমে। বাবাকে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল। ঠাই হয়ে দরজার সামনেই দাঁড়িয়ে রইল। এরই মধ্যে সোনালী ও খলিল সর্দার ছুটে এলেন নিচে। চিন্তিত কণ্ঠে নিচে নেমে শামসুলের নিকট যেতেই লক্ষ্যে পড়ল সদর দরজায় দাঁড়ানো মানবীকে। আর্তনাদ করে ছুটে গেল সোনালী। দুহাত দিয়ে হাত ধরে ঝাঁকিয়ে বলল, পিপাসা, কোথায় থেকে এলে তুমি? এতদিন কোথায় ছিলে? এরপর শামসুলের দিকে তাকিয়ে বলল, ভাইজানও কখন এসেছেন? আপনাদের সাথে কি যোগাযোগ ছিল? শামসুল উঠে দাঁড়ালো। ইতিমধ্যেই পিপাসাকে ভেতরে নিয়ে এসেছে সোনালী। তার সামনে গিয়ে চোখের দিকে তাকালো। কণ্ঠে কাঠিন্যতা এনে বললেন, আমার মেয়ে কোথায়? অশ্রুসিক্ত চোখ নিয়ে তাকালো পিপাসা। মুহূর্তেই গরম জলের স্রোত বেয়ে পড়ল ফ্লোরে। শামসুল চেঁচিয়ে উঠে বলল, আমার মেয়ে কোথায়? একটু থেমে, সোনালির থেকে জিজ্ঞেস করো আমার মেয়ের কথা। ও কোথায় ছিল, কেন ছিল, কি করছে এতদিন, কেন গেছিল, সেসব কিছু জানতে চাই না আমি। আমার ভাগ্য যা ছিল হয়েছে, কিন্তু আমার মেয়েকে আমার চাই।
কোথায় আমার স্পর্শীয়রা? জিজ্ঞেস করো এখনই। গতকাল দুপুর থেকে না খেয়ে আছে পিপাসা, অনবরত কেঁদেই চলেছে। সারাটা রাত বাসে বমি করতে করতে এসেছে। মনে হচ্ছিল এই যেন সে পড়ে যাবে অজ্ঞান হয়ে, কিংবা প্রাণটা বুঝি চলে গেল এভাবেই। সারাটা পথ আল্লাহর কাছে একটাই চেয়েছে, যা হোক বাড়ি গিয়ে হোক, অন্তত মেয়ে দুটো পরিচয় পাবে। হয়তো কবুল হয়েছে দোয়া, কিন্তু এখন তো আর শরীর সায় দিচ্ছে না। এত এত প্রশ্নের চাপে অস্থির হয়ে পড়ল পিপাসা। চোখের সামনে সবকিছু অস্পষ্ট হতে লাগলো। আচমকায় পড়ে গেল ফ্লোরে, মুহূর্তেই ধরে নিল সোনালি। শামসুল শিকদার 2 পা এগিয়ে এসে ধরল স্ত্রীকে, ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় ডাকলো, তৃষা। চমকে গেল স্পর্শী। দরজার আড়ালে দাঁড়িয়েই দেখছিল বাবা মায়ের রিয়াকশন, কিন্তু হঠাৎই এমন পড়ে যাওয়াতে ভয় পেয়ে গেল। ছুটে গেল ড্রয়িং রুমে। ইতিমধ্যেই সোনালি আর শামসুল মিলে পিপাসাকে সোফায় শুইয়েছে। স্পর্শী মায়ের পাশে গিয়ে দুগাল ধরে ঝাঁকিয়ে বলল, আম্মু কি হলো তোমার? আম্মু, আন্টি, একটু পানি আনুন না। চমকে দাঁড়িয়ে পড়ল শামসুল। শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল তার। স্পর্শীর দিকে তাকিয়ে কম্পনরত কণ্ঠে বলল, কি ডাকলে তুমি ওকে? চারদিক তখন আজানের মধুর সুরে মাতোয়ারা হয়ে গেছে। পাখির কিছু পিছনে কিচিরমিচির ডাক প্রকৃতিকে করে তুলেছে আরো ছন্দময়। ভোরের আলো এখনো না ফুটলেও পূর্বাকাশ ছেয়ে গেছে লাল আভার আস্তরণে। ভর্তি ঘুম নিয়ে গুটিসুটি পায়ে বিছানার এক কোণে বসে আছে আরশি। চুল তার এলোমেলো অবস্থায় পড়ে আছে কাঁধের 2 পাশে। সামনেই বিছানায় পড়ে আছে মা। তিনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। মাঝে মধ্যেই চোখের কোল ভেসে বেরিয়ে আসছে অশ্রুকণা। তার ডান পাশে বসেই মায়ের হাত শক্ত করে ধরে আছে স্পর্শী। আরশির মাথায় কিছুই ঢুকছে না। এই যে এতগুলো মানুষ এখন এই ঘরে উপস্থিত হয়ে যাচ্ছে, এর কোনো কারণ খুঁজে পাচ্ছে না এই মুহূর্তেই। রুমের পশ্চিম কোণায় একটা কাঠের চেয়ার, তার উপর বসে থমথমে মুখ নিয়ে স্পর্শীর দিকে চেয়ে রইল শামসুল সর্দার। খলিলুর রহমান ও তার স্ত্রী পাশেই দাঁড়িয়ে আছে। এত বছর পর বুঝি বাবার কথা মনে পড়লো? এক দৃষ্টিতে তাকিয়ে উদাস কণ্ঠে বলল শামসুল। স্পর্শী চমকালো, অশ্রুসিক্ত চোখে একবার বাবার দিকে তাকিয়েই আবার মাথা নিচু করে ফেলল। চোখ খুলল পিপাসা, শুয়ে শুয়েই কাতর কণ্ঠে বলল, ওদের কোনো দোষ নেই, আমি কখনো আপনার কথা ওদেরকে বলিনি। শামসুল দীর্ঘশ্বাস ফেললেন, পুনরায় স্পর্শীর দিকে তাকিয়ে বলল, জানতে চাওনি কখনো বাবার কথা? নাকি প্রয়োজন পড়েনি বাবাকে? মাই যথেষ্ট ছিল। স্পর্শী এবারেও নিরুত্তর। এই সকল কথাবার্তা বাবা মায়ের ভিতরকার, তারা নিজেরা আলোচনা করবে। শুধুমাত্র মায়ের উপর জেদ দেখিয়েই তাকে প্রশ্নগুলো জিজ্ঞেস করছে বাবা। আরশির ভীষণ রাগ হলো। বাবা শুধুমাত্র আপুর সাথে কথা বলছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। আর আপুও ঢং করছে। তাকে জিজ্ঞেস করলেই তো বলে দিত। মা বলেছিল বাবা মারা গেছে, তাই তারা আর খোঁজ নেয়নি। ধুর। মনে মনে ভাবলো আরশি। স্পর্শী মাথা নোয়ালো, মায়ের দিকে নিচু হয়ে বলল, তোমার শরীরটা কি এখন ভালো লাগছে? অস্বস্তিতে পড়ল পিপাসা। মেয়ের কানে কানে বলল, কাল থেকে না খেয়ে আছি, খিদে পেয়েছে অনেক। দম করে উঠে বসলো স্পর্শী। এখন সবাই তার পরিচয় জানে। নিশ্চয়ই নিচে গিয়ে রান্নাঘর থেকে খাবার আনলে কেউ চোখ কুঁচকে দেখবে না। পিপাসা আবারও স্বামীর দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, ওরা জানে ওদের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর এসব কথা আমি ওদের বলেছি। নিজের বাবা সম্পর্কে ওদের কম কৌতূহল ছিল না, কিন্তু আমি রাগ করে বলে সেই ভয়ে জানতে চাইতো না। ওদের কোনো দোষ নেই, ভুল যদি করে থাকি সেটা সম্পূর্ণ দায়ী আমার। আপনার মেয়েরা আপনাকে প্রচণ্ড ভালোবাসে, সেজন্যই হয়তো আজ 19 বছর পর লালন পালন করার পরও নিজের বাবার সম্পর্কে জানা মাত্রই ছুটে এসেছে। আমি জানি আমার আশায় আপনি অনেক রেগে গেছেন। চিন্তা করবেন না, আমি কখনো আপনাকে জোর করব না, আর না তো বাধ্য করব। শুধুমাত্র মেয়েদেরকে একটা পরিচয় দিতে এসেছি, একটা আশ্রয় যেখানে ওরা সুরক্ষিত থাকবে। উপস্থিত সবাই বাঁ খাড়া হয়ে গেলেন। শামসুল সর্দার তড়িৎ গতিতে স্ত্রীর
পানে চাইলেন। সে মরে গেছে একথা তার তৃষ্ণার বলতে একটুও বুক কাঁপলো না। এই যে এত বছর ধরে তৃষ্ণা নিখোঁজ, সে তো এক মুহূর্তের জন্যেও এসব কথা কাউকে বলতে পারেনি। তার তৃষ্ণা যে মৃত এটা ভাবতেই তো কলিজাটা ছিঁড়ে এফার ওফার হয়ে যায়। তাহলে তৃষ্ণা কি করে পারলো? মাথাটা আপনা আপনি নিচু হয়ে গেল। এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। চোখগুলো ভরে এসেছে তার। দরজার দিকে তাকাতেই দেখলো প্লেট হাতে স্পর্শী ঢুকছে রুমে। সে ফিরে এসেছে দুটো পোচ ডিম হাতে। আপাতত হাতের কাছে কিছুই পায়নি যেটা স্বল্প সময়ে খাওয়ার উপযোগী। রুটি পেলেও বাটার খুঁজে পায়নি, তাই বাধ্য হয়ে ডিম পোচ করছে। মায়ের সামনে গিয়ে প্লেট রেখে তাকে ধরে উঠালো। পিপাসার ভীষণ লজ্জা করছে খেতে, কিন্তু স্পর্শীর চোখ রাঙানোর সামনে দমে গেলেন। সোনালি অবাক হয়ে গেল, আলতো চেঁচিয়ে বলল, তোমার খিদে পেয়েছে, আমাকে তো বলবে। আর দাঁড়ালো না, দ্রুত ছুটল রান্নাঘরের দিকে। ভোরের আলো ফুটে গেছে অনেকক্ষণ। সকালের নাস্তা বানাতে হবে, এই তো আর কিছুক্ষণের মধ্যেই মালতীর মা এসে যাবে। তখন কাজের চাপ অনেকটা কমবে। মাকে খাইয়ে দিচ্ছে স্পর্শী, মাঝে মধ্যে বাবার দিকে তাকিয়ে তাকে দেখে নিচ্ছে। শামসুল গেল না রুম থেকে। মেয়ের প্রতি আকাশ সমান অভিযোগ তার, কেন এসেই পরিচয় দিল না বাবার কাছে। ইস, কতটা অপমান করেছে সে তার রাজকন্যাকে। বাড়ি থেকে এ যাবৎ কতবার বের হয়ে যেতে বলেছে। অভিমানী চোখে মেয়ের দিকে তাকিয়ে বললেন, এসে পরিচয় দিলে না কেন? এই নাটকের কি প্রয়োজন ছিল? স্পর্শী মাকে খাওয়াতে খাওয়াতে বলল, মা জানতো আপনি আপনার প্রথম স্ত্রীকে আবারও বিয়ে করেছেন, সে কারণেই কোনো খোঁজ খবর নেয়নি, এমনকি নিজেও ধরাছোঁয়ার বাইরে ছিল। কিন্তু আমরা দু বোন হয়তো সেটা পারিনি। বাবা নামক ওই মানুষটাকে খুব কাছ থেকে দেখার স্বাদ ছিল বলেই পিরোজপুর এসেছিলাম। ভেবেছিলাম আপনার সংসারে কোনো অশান্তি করব না, ব্যাস দূর থেকেই দেখে যাব। কিন্তু বিপত্তি বাঁধল এখানকার রাজনৈতিক কোলাহল। শেষে বাধ্য হয়ে উঠলাম এ বাড়িতে। কিন্তু আপনার স্ত্রীর নামে কাউকে না দেখে কৌতূহল বেড়ে গেল। সে কি বেড়াতে গেছে নাকি তার সাথে মনোমালিন্য হয়েছে? এসব প্রায়শই করতেই দেখলাম আপনি রেগে যাচ্ছেন। তখন আর থেমে থাকতে পারলাম না। আপনাকে প্রতিনিয়ত বিরক্ত করতে করতেই জেনেই নিলাম আন্টির কাছ থেকে। মা আপনার কাছে থাকতে আসেনি আব্বু। এত বছর পর আপনি যে মাকে মেনে নেবেন সে আশাও তিনি করেননি, এমনকি আমিও না। শুধু চাইছিলাম আপনাদের মধ্যকার ভুল বোঝাবুঝিটা শেষ হোক। আর আপনার কাছে নিজের পরিচয় দেইনি শুধুমাত্র একটা কারণে, যদি আপনি বিশ্বাস না করে প্রমাণ চাইতেন সেটা অন্তত কষ্টের ছিল আমার কাছে, তাই মাকে ডেকেছি। শামসুল সর্দার ফের দীর্ঘশ্বাস ফেললেন। স্ত্রীর পানে চেয়ে মেয়েকে বলল, আমার ঘরে একটু আসবে? স্পর্শী চকিতে তাকালেন। সর্দার আর দাঁড়ালেন না, ত্রস্ত পায়ে চলে গেলেন দোতলায়। কিছু বুঝে উঠতে পারলেন না পিপাসা। প্লেট রেখে হাত মুছে সেও দোতলায় চলে গেল। বাবার রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে দেখলো বাবা হেলান দিয়ে বিছানায় শুয়ে আছেন। আলতো পায়ে তার সামনে দাঁড়াতেই করুণ কণ্ঠে বললেন, মামনি, আমার পাশে একটু বসবে? স্পর্শী ছুটে গেল তার কাছে। মেয়ে পাশে বসতেই আঁতুড়ে হাতে জড়িয়ে নিলেন বুকের সাথে। কাঁপা কাঁপা কণ্ঠে কান্নার বেগকে রোধ করে বললেন, জানো মামনি, খুব স্বাদ ছিল একটা রাজকন্যার। আল্লাহ কবুল করে তোমাকে দিয়ে দিল। অনেক স্বপ্ন ছিল আমার রাজকন্যার এই ছোট ছোট হাত দুটো ধরে আমি চলতে শেখাবো, কাঁধে নিয়ে সারা বাড়ি চড়ে বেড়াবো, স্কুলের প্রথম ইউনিফর্মটা নিজ হাতে পরাবো, এই ছোট মাথাটা বুকে নিয়ে ঘুম পাড়াবো। কিন্তু জানো তো সোনামণি, তোমার বাবার স্বাদ ছিল, সাধ্যও ছিল, কিন্তু ভাগ্য ছিল না। স্পর্শী কাঁদছে, প্রাণ খুলে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। নিজের ভেতরকার সকল অসহায়ত্ব তুলে ধরেছে বাবা নামক এই সুরক্ষা কবচের কাছে। দূর থেকে একজোড়া অশ্রুসিক্ত চোখ তাকিয়ে আছে তাদের দিকে। তার ওই ছোট্ট হৃদয়টা ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে। আর দাঁড়াতে পারল না, কান্নারত অবস্থায় ছুটতে লাগলো নিচতলায়। মায়ের কাছে যাবে সে, গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদবে, নালিশ করবে বাবার নামে। বাবা তাকে চেনে না, একটু কাছেও ডাকেনি, কথাও বলেনি,
সে শুধুমাত্র তার বড় মেয়েকে ভালোবাসে, তার দিকে ঘুরেও তাকায়নি। লাগবে না এমন বাবাকে, এক্ষুনি ঢাকা যাবে সে। কিন্তু বলতে আর পারল কই, অশ্রুসিক্ত ঝাপসা চোখ দুটো তাকে লক্ষ্যভ্রষ্ট করে দিল। সিঁড়ির মাথায় পা দিতেই স্লিপ কেটে গেল। গায়ের ওড়না পায়ের তলায় পড়তেই টান খেয়ে শ্বাস রুদ্ধ হয়ে গেল। মাথাটা গিয়ে লাগলো সিঁড়ির কোণায়, মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল শরীরটা। ছোট্ট দেহখানি গড়াতে গড়াতে পড়ে গেল সিঁড়ির শেষ সীমান্তে। কোমর থেকে পা পর্যন্ত সিঁড়ির কোণায় ঝুলে থাকলেও মাথাটা পড়ে রইল ফ্লোরের উপর। জ্যৈষ্ঠের মাঝামাঝি, আকাশ ভীষণ গরু গম্ভীর। বিশাল আকৃতির আসমানের ফাঁকে ফাঁকে ধোঁয়ার মতো বিচরণ করছে মেঘেরা। থমকানো এই দিনে লোকজনের আমেজে ভরপুর হয়ে উঠেছে সদর হাসপাতাল। আশেপাশে প্রচুর লোকেরা ভিড় বেঁধে জানার চেষ্টা করছে ঘটনাগুলোকে। সাবেক এমপির গাড়ি হসপিটালের সামনে, নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। হসপিটালের 3 তলার 312 নম্বর কেবিনে স্পর্শী দাঁড়িয়ে আছে। পাশেই বেডে শুয়ে আছে দুর্বল আরশি। নিভু নিভু চোখগুলো দিয়ে আশেপাশে তাকাচ্ছে সে। আবারও কিছুক্ষণ চোখ বন্ধ করে অনুভব করে নিল সবার উপস্থিতি। পাশেই টুলে বসে ফুপিয়ে কান্না করছে পিপাসা। সোনালী বেগম সান্ত্বনা দিচ্ছেন যাকে। ভীষণ ভয় পেয়ে গিয়েছিল স্পর্শী। শুকনো মুখখানি নিয়ে দাঁড়িয়ে বোনের দিকে তাকিয়ে আছে। মাথার আঘাতটা খুব জোরালো ভাবে লেগেছে। ওপর হয়ে পড়ার কারণে ঠোঁট ফুলে গেছে। ডাক্তার দেখে গেছে কিছুক্ষণ আগেই। সেলাই করে ব্যান্ডেজ করে দিয়েছে ক্ষতস্থানে। শামসুল সর্দার আলতো পায়ে কেবিনে ঢুকলেন। মেয়ের পাশে গিয়ে কাঁধে হাত রেখে আদুরের স্বরে বললেন, মামুনি, 8টা বেজে গেছে, খিদে পেয়েছে না? তোমার বোন এখন সুস্থ হয়ে যাবে। বাড়ি চলো, খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার এসো। স্পর্শী কোমল নয়নে বাবার দিকে তাকালো। বোনের দিকে তাকিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, ও তো এখনো কথা বলেনি আব্বু। শামসুল সর্দার আর কিচ্ছু বললেন না। ত্রস্ত পায়ে বেরিয়ে গেল কেবিন থেকে। যাওয়ার আগ মুহূর্তে আরশির দিকে তাকাতেই দেখলো সে ছলছল নয়নে তার দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টির কারণ খুঁজে পেল না শামসুল। বের হয়ে গেল কেবিন থেকে। আরশি আবারও হাস্যাহত হলো। ঠোঁট কামড়ে মাথা কাত করে কান্না করে দিল। স্পর্শী অবাক হয়ে গেল। বোনের গাল ধরে অস্থির হয়ে জিজ্ঞেস করলো, এই আরশি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? ব্যথা হচ্ছে কোথায় বনু? আরশি হাত সরিয়ে দিল স্পর্শী। তার দিকে ফিরেও তাকালো না। মায়ের দিকে তাকিয়ে তার হাত ধরে ফুপিয়ে উঠল। ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আব্বু আমাকে একটুও ভালোবাসে না, আমার সাথে কথাও বলে না, একটু তাকায়ও না। সব আপুকে ভালোবাসে, ওকে বুকে জড়িয়ে ধরে আদর করে। আমি রুমের সামনে গেছিলাম, কিন্তু আমাকে একটুও ডাকেনি। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্পর্শী। মাথায় হাত দিয়ে বলল, তুই আমাকে হিংসা করছিস? খেপে গেল আরশি। ঝামটা মেরে বোনকে বলল, তো তোমাকে একা কেন আদর করবে? অবাক হয়ে তাকিয়ে রইল পিপাসা। দরজার সামনে দাঁড়িয়ে আছে শামসুল সর্দার। মাত্রই এসেছে সে খাবার হাতে। দলের এক ছেলেকে দিয়ে রেস্টুরেন্ট থেকে নাস্তা আনিয়েছে। প্যাকেটগুলো স্পর্শীর হাতে দিয়ে থমথমে কণ্ঠে বলল, এরকম হিংসা বা মন খারাপ করো না অহেতুক। এর কোনো কারণ নেই। তুমি তোমার মাকে নিয়ে তোমার বাবার কাছে চলে যাও। আমি কখনোই তোমার মাকে আটকাবো না। আমার মেয়েকে পেয়ে গেছি, স্পর্শিয়া আমার কাছেই থাকবে। স্পর্শী অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইল। আশ্চর্যের রেশ ধরে বলল, আব্বু, আপনি এসব কি বলছেন? আম্মুর প্রতি আপনার রাগ থাকতে পারে, তাই বলে আরশিকে কেন অবহেলা করছেন? ও আমার বোন। আমি যেমন আপনার মেয়ে, ও আপনার মেয়ে। আমি যদি আপনার কাছে থাকতে পারি, তাহলে ও কেন পারবে না? শামসুল অন্যদিকে ঘুরে তাকালো। স্পর্শীর উদ্দেশ্যে বলল, মুখের কথাতেই মেয়ে হয়ে যায় না মামুনি, ওসব তুমি বুঝবে না। পরক্ষণেই কিছু ভাবনাতে আসতেই পিপাসার দিকে তাকালো। তীর্যক হেসে বলল, কেন, তুমি যার কাছে ছিল সে বুঝি তাকে আর মেনে নিচ্ছে না? কান গরম হয়ে গেল পিপাসার। স্পর্শী হতাশ হয়ে বসে পড়ল টুলে। ক্ষুব্ধ পিপাসা টলমল চোখ নিয়ে স্বামীর দিকে তাকালো। রাগে সারা শরীর তার ফেটে যাচ্ছে। ঘৃণার দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে স্পর্শীকে বলল, তোর বাবা কি সব মেয়েকে তার প্রথম স্ত্রীর মতো মনে করে নাকি?
যে চলে গেলেই অন্য একটা পুরুষের সাথে সংসার বাঁধবে। সতীনের সংসার করব না বলেই বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, সাথে সংসার ছেড়েছি। তাই বলে অন্য কোথাও গিয়ে আবার নতুন কারোর সাথে ঘর বাঁধবো এতটা নিচু মন মানসিকতা অন্তত আমার নেই। তোর বাবা কি ভেবেছে যে সবাই তার মতো জনের মতো ডজনখানেক বিয়ে করে বসে থাকবে নাকি? এতটাও দুর্বল ভাবতে বারণ কর। পিপাসার যথেষ্ট যোগ্যতা আছে তার মেয়েদেরকে নিয়ে একা থাকার। এতে ভরণপোষণের জন্য অন্য কারোর পায়ের তলার অনুগ্রহ করতে হবে না। যদি অন্য কোথাও সংসার করে ইচ্ছে থাকতো তাহলে তার প্রথম স্ত্রীর মতো বাচ্চা কাচ্চা ফেলে রেখেই চলে যেতাম। এভাবে কোলে 3.5 বছরের মেয়ে, পেটে 1.5 মাসের সন্তান নিয়ে যেতাম না। যদি এতটাই দুর্বল হতাম তাহলে কোলে অতটুকু মেয়ে, তার উপর গর্ভবতী অবস্থায় কাজ করে আজ মেয়েদেরকে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াতে পারতাম না। আল্লাহ আমাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছে। দুটো মেয়ের দায়িত্ব নিয়ে এতটা দূরে এসেছি। আর তো কটা দিন, এরপর বিয়ে দিয়ে দিলেই তো আমার কাঁধ হালকা হয়ে যাবে। তোর বাবাকে এটা ভাবতে বারণ করিস যে ভরণ পোষণের অভাবে তার কাছে মেয়েদের এনে পরিচয় করাচ্ছি। যদি তার আমার আশিকে মানতে এতটাই কষ্ট হয়, সন্দেহ হয়, তাহলে আমি আমার মেয়ে নিয়ে সকাল 10টায় বাসে উঠব। তুই থাক তোর বাবার কাছে। কান চেপে ধরল স্পর্শী, চিৎকার করে বলল, উফ বাবা, তোমরা আমাকে মাঝখানে জড়াচ্ছ কেন? আমি কি তোমাদের বিয়ে দিয়েছিলাম? নিজেদের ঝামেলা নিজেরা মেটাও না। এমন করতে থাকলে আমি আমার বোনকে নিয়ে সন্ধ্যায় লঞ্চে উঠব। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন শামসুল সর্দার। শরীরের শিরায় শিরায় রক্তের সাথে এক ঠান্ডা তরল স্রোত বয়ে যাচ্ছে যেন। এক ধ্যানে তাকিয়ে রইল আরশির দিকে। কানের ওই পাশের পরিচিত তিলটা খুব চোখে বাজছে। অবিকল তারও এমনই একটা তিল রয়েছে একই জায়গায়। এটা তার মেয়ে, তারই ছোট মেয়ে, যার অস্তিত্ব সম্পর্কেই অজ্ঞাত সে। ভাবতেই বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আর সে এখনো নিচু তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ক্লান্ত পায়ে হেঁটে পিপাসার সামনে গেলেন সর্দার। শান্ত কণ্ঠে বললেন, আমি তোমাকে সারা জীবনেও ক্ষমা করব না। তুমি শুধু আমাকে আমার মেয়ের থেকে দূরে রাখোনি, বরং তাদের অস্তিত্ব সম্পর্কেও জানতে দাওনি। তোমার কারণে পদে পদে আমি আমার মেয়েদের সামনে লজ্জিত হচ্ছি। তাদের পরিচয়টাও আজ আমায় খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হচ্ছে। ক্ষমা করব না, কখনো না। এই কেবিন ত্যাগ করলেন। কেবিনে এখন পিনপিনে নীরবতা। বোবা কান্না করছে তিনজনেই। সামান্য কিছু ভুল মানুষের জন্য, কিছু ভুল ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক কতটা বাজে পরিস্থিতির শিকার হতে হচ্ছে প্রতিটা মুহূর্তেই। করিডোরে আসতেই বেঞ্চে বসলো শামসুল সর্দার। দুহাত দিয়ে মাথা চেপে ধরলো। এরই মধ্যে এগিয়ে এলেন খলিলুর রহমান। ত্রস্ত গতিতে ভাইয়ের কাছে এসেই প্রশ্ন ছুড়লেন, ভাইজান, হসপিটালের নিচে তো প্রেসের লোকরা আছে। এছাড়া আমাদের দলের প্রচুর সমর্থকরা নিচে দাঁড়িয়ে আছে। সবার একই কথা, হসপিটালে কেন এসেছি? অসুস্থ মেয়েটাকে আর কীভাবে এবার মাথা ফাটলো? কীভাবে এদের উত্তর দেব? আর কী বা বলবো যে মেয়েটা আপনার সৎ মেয়ে হয়? মাথা নাড়িয়ে না বলল শামসুল। চোখ খুলে ভাইয়ের দিকে চাইল। চোখের সাদা অংশগুলো প্রায়শই লাল হয়ে গেছে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তৃষা বিয়ে করেনি খলিল, আর আরশিও আমার সৎ মেয়ে না। ওর যখন 15 দিন বয়স তখন তৃষা পালিয়েছে, কিন্তু স্পর্শের পরেও যে ওর গর্ভে আবারও সন্তান এসেছে এই ব্যাপারে আমাকে জানায়নি। রাগ করে ওই অসুস্থ অবস্থায় বাড়ি ছেড়েছে। আমি ভাবতে পারছি না সবার আড়ালে এভাবে একটা কোলের বাচ্চা, তার উপর আবারও পেটে বাচ্চা, এসব নিয়ে কিভাবে ওই সময়টা পেরিয়েছে। আমি ভেবে পাচ্ছি না আমার যে একটা নয় দুটো মেয়ে আছে এসব খুনে করেও টের পাইনি। কেন আমি ঢাকায় খুঁজলাম না ওকে? কেন মনে হলো না ও ঢাকায় থাকতে পারে? উত্তেজিত হয়ে গেল শামসুল। খলিল ভাইকে বোঝানোর স্বরে বলল, ভাইজান, প্রেশার হাই হয়ে যাবে, এত টেনশন করবেন না। 19 বছর হয়ে গেছে এসবের, এখন ওরা আবার ফিরে আসছে। এসব নিয়ে আর ভাববেন না। আমি নিচে যাচ্ছি, সবটা সামলাতে হবে। শুভম মনে হয় এখনও ঘুম থেকেই ওঠেনি। উঠলে নিশ্চয় এতক্ষণে চলে আসতো। রিহান নিচে আছে, আমি যাচ্ছি, নইলে উপরে চলে আসতে পারি। বড় ভাইকে সামলিয়ে নিচে নেমে গেল খলিলুর সর্দার।
ত্রস্ত পায়ে হেঁটে সবার সামনে দাঁড়িয়ে বলল। আপনাদের কি জানার আছে দ্রুত বলুন। বিরক্ত হলো সাংবাদিক, এতক্ষণ বসিয়ে রেখে এখন এসেছে প্রশ্নের উত্তর দিতে। কিন্তু সাবেক এমপির ভাই বলে সেই বিরক্তিটা আর প্রকাশ করতে পারলেন না। নিজের পেশাদার ভঙ্গিতে বললেন, আমরা অনেকক্ষণ আগেই দেখলাম সাবেক এমপি মিস্টার শামসুল সরদারের গাড়ি করে একজন আহত মেয়েকে আনা হয়েছে। তিনি কে এবং কিভাবে রক্তাক্ত হলো আমরা জানি। সাম্প্রতিককালে নির্বাচনে তিনি হয়েছেন। আপনাদের কি মনে হয় ক্ষমতা হাতে না থাকার দুর্বল ভেবে বিরোধী পক্ষের কেউ আপনাদের উপর হামলা করেছে? হা হয়ে গেলেন খলিল। মেজাজকে যথেষ্ট সংযত রেখে বললেন, যে মেয়েটা আহত ছিল সে আমাদের সর্দার বাড়ির মেয়ে, সাবেক এমপি শামসুল সর্দারেরই ছোট মেয়ে। অসহকর্তা হয়ে চলাফেরা করেন, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়, যার কারণে মাথা ফেটে গেছে। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটার সাথে রাজনৈতিক কোনো সংঘর্ষ জড়িয়ে নেই। আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। এবার দ্রুত হসপিটালের গেট ফাঁকা করুন প্লিজ। বলেই সেখান থেকে উঠে এলেন উপরে। ভিড়ের এক কোণে দাঁড়িয়ে রইল স্বাস্থ্যবান বিশাল আকৃতির এক পুরুষ, পাশেই তার হুন্ডা। আরশিকে এমন আহত অবস্থায়, তাও আবার শামসুল সর্দারের গাড়িতে দেখেই চমকে গেছিল সে। পুরো ঘটনাটা বুঝে ওঠার জন্যেই অপেক্ষা করছিল, কিন্তু সবটা শোনার পর আর পা চলছে না। ক্রমে ক্রমে ভয়গুলো জড়ো হচ্ছে মনে, মস্তিষ্কে প্রবলভাবে ধাক্কা দিচ্ছে একের পর এক চিন্তা। তাকে খুব ভালো করেই চেনে আরশি, কেননা কিডন্যাপ করার পর পুরো দুদিন সেই আরশিকে পাহারা দিয়েছে বন্ধ ঘরের বাইরে। মাঝে মধ্যে হুটহাট বিরক্ত হলে স্প্রে করে অজ্ঞান করে দিয়েছে, কিন্তু সেই সময় সে কোনো মাস্ক পরেনি। এবারে কি করবে সে? দ্রুত হুন্ডা চালিয়ে এক টানে চলে এলো পার্টি অফিসের সামনে। বাইক থামিয়ে চাবি হাতে নিয়ে দ্রুত পায়ে ছুটল কাঙ্ক্ষিত রুমের দিকে। পরশ চেয়ারে বসে কিছু ফাইল হাতে বসে আছে। কয়েকদিন আগেই চর এলাকার রাস্তা মেরামতের জন্য সরকারের থেকে বাজেট এসেছে। এটা আলতাফ শিকদারি পাশ করে রেখেছিলেন, যেটার অনুমতিপত্র এসেছে কিছুদিন আগেই। এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। গতিতে বসা মাত্রই দুর্দশাগ্রস্ত চর এলাকাগুলোর রাস্তা মেরামত করলে জনগণ খুশি হবে। ফলস্বরূপ তার সমর্থকের দলও ভারী হবে। পাশেই ডাবল সোফায় চিত হয়ে শুয়ে ফোনে গেমস খেলছে পাভেল। উপরের রুমগুলোতে দফায় দফায় কিছু ছেলেপেলেরা দাবা তাস খেলছে। তবে পার্টি অফিসে আপাতত সিগারেট থেকে শুরু করে যাবতীয় নেশাদ্রব্য মদ্যপান নিষিদ্ধ করে দিয়েছে পরশ। তবে সে সিগারেট খেতেই পারে, রাজার জন্য কোনো নিষেধ নেই। সে নিজেই রাজা, নিজেই সর্বে সর্বা, যাবতীয় হুকুম তার আদেশে চলে। রাফাত হাওলাদার দ্রুত পায়ে ভেতরে ঢুকলো। ক্লান্ত ভঙ্গিতে সোফায় গা এলিয়ে দিয়ে লম্বা করে শ্বাস নিল। পরশ একবার তাকিয়ে আবারও ফাইলে মনোযোগ দিল। পাভেলের ডিস্টার্ব হলো খেলতে, দাঁত খিচিয়ে বলল, তোরা কি পাগলা কুত্তে কামড়েছে নাকি? এমন দৌড়াস কেন? চমকে উঠল পরশ। মুহূর্তেই মনে পড়ে গেল সেদিন স্পর্শী বলা বাক্য। দাঁতে দাঁত পিষে পাভেলের দিকে তাকালো, বলল, এই ওয়ার্ড আর দ্বিতীয়বার উচ্চারণ করবি না, আমার কাজ চলে যায় শুনলে। কুচকে তাকালো পাভেল, কিছুক্ষণ ভেবে বলল, কেন রে, এটা কি ওই ডেঞ্জারাস মেয়েটা বলছিল নাকি? পরশ সাড়া দিল না, চেয়ার থেকে উঠে দাঁড়ালো। দুহাত দিয়ে মাথার চুলগুলো পেছনে নিল। এসব বিদঘুটে কথাবার্তা সে মাথাতেও আনতে চায় না। রাফাত ঢক ঢক করে পানি খেলো, এরপর বলল, ভাই আমি জেলে গেলে আমার 2 দিনের মধ্যে ছাড়াবেন। আমি এর চাইতে বেশি জেলে থাকতে পারবো না। অবাক হয়ে গেল পরশ। পুনরায় চেয়ারে বসতে বসতে বলল, তোকে জেলে ঢুকাবে কে? আর কি ঝামেলা পাকাচ্ছিস আবার? রাফাত ক্ষান্ত হলো না, চিন্তিত কণ্ঠে কপালে ভাঁজ ফেলে বলল, ঝামেলা তো সব আপনি পাকাইছেন, আমি আর কি পাকামো? আরে ওই যে ওই মাইয়াটা যেটারে আপনি কিডন্যাপ করে ধইরা আনছিলেন, আমি যে পাহারা দিলাম মনে আছে? চমকে উঠে বসলো পাভেল, সন্দেহী চোখে বলল, হ্যাঁ মনে আছে। আর সে কথা বলছিস? কি করেছে ও? কেস করেছে তোর নামে? মাথা নাড়িয়ে নাসূচক উত্তর দিল রাফাত, এরপর ঘুরিয়ে পেঁচিয়ে বলল, আরে ধুর, তেমন কিছু না। তবে এই মাইয়াকে জানেন? শামসুল সর্দারের ছোট মাইয়া। একবার যদি ও ওর বাপ অথবা বাইরে বলে
যে আমি ওরে আটকায় রাখছিলাম, তাহলে আমার কি অবস্থাটা হবে বুঝতে পারতেছেন? কলম থেমে গেল পরশের, তড়িৎ গতিতে রাফাতের দিকে তাকালো, বলল,